ইনক্লুডিং মিডিয়া, কোনোদিন দেখেছেন এই জিনিস? কখনো দেখেছেন? ৭৭ সালেও আমার মনে হয় জরুরি অবস্থার সময় রাজভবনে এইরকম অবস্ট্রাকশন করা হয়নি। তৃতীয়বারের মোদী সরকারের যে সব থেকে বড় বড় লক্ষ্যগুলো রয়েছে তার মধ্যে অন্যতম হলো এক দেশ এক আইন। নরেন্দ্র মোদীর নেতৃত্বে তৃতীয়বারের সরকার একেবারেই ডিটারমাইন্ড যে তারা এক দেশ এক আইন গোটা ভারতবর্ষ জুড়ে চালু করতে সম্ভব হবে। কিন্তু পশ্চিমবঙ্গবাসী হিসাবে আমাদের দাবি বোধহয় এক দেশ এক আইনের থেকে যেটা হওয়া উচিত, এক রাজ্য এক আইন। অন্তত এই বেসিক রাইটস যেটা বাবা সাহেব আম্বেদকরের সংবিধান বলে, যেটা গোটা দেশ জুড়ে প্রচলিত রয়েছে, সেটি তৃণমূল কংগ্রেস সরকার আসার পর থেকে পশ্চিমবঙ্গতে যে উধাও হয়ে গিয়েছে। আগে সেই এক রাজ্য এক আইন আগে প্রতিষ্ঠা করুক গোটা দেশ মিলে, তারপরে এক দেশ এক আইনের ব্যবস্থা করা যাবে। কেন কথা বললাম আপনাদের অনেকেই ধরে ফেলেছেন, যারা ধরেননি তাদের নিশ্চিতভাবে আমি অনুরোধ করব আজকের পর্বটি শোনার পর আপনারা লিখে জানান যে সম্মতি প্রকাশ করলেন কিনা। এক দেশ এক আইন অনেক দূরের বিষয় পশ্চিমবঙ্গবাসীর কাছে, আগে এক রাজ্য এক আইনের ব্যবস্থা করা হোক। নমস্কার, ওয়েলকাম টু সিম্পল অ্যাজ এবিসি। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পর্ব। আপনারা জানেন গতকাল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী প্রায় পোস্ট পোল ভায়োলেন্সে অত্যাচারিত 200 প্রান্তিক মানুষকে নিজের সাথে নিয়ে এসেছিলেন রাজভবনের রাজ্যপালের সঙ্গে। সেই পরিস্থিতি তিনি তুলে ধরবেন যাতে করে ওই সমস্ত প্রান্তিক মানুষগুলো অত্যাচারের হাত থেকে বাঁচতে পারে, যেটা সভ্য জগতের সংবিধানের বেসিক রাইটস, যে আমাকে কেউ অনৈতিকভাবে অত্যাচার করবে না, আমার ওপর শারীরিক কেউ নির্যাতন করবে না। একটা সভ্য সমাজে যেখানে পুলিশ প্রশাসন রয়েছে, যেখানে আইনের শাসন রয়েছে, সেখানে এই বেসিক রাইটস ভায়োলেট হয় না, এবং সেখানে রাজ্যপালের কাছে দরবার করার তো প্রশ্নই ওঠে না, প্রয়োজনও পড়ে না। ভারতবর্ষের কোনো রাজ্যে পোস্ট পোল ভায়োলেন্সের পর রাজ্যপালের কাছে অত্যাচারিতদের সঙ্গে পরিচয় করে দেওয়ার জন্য কোনো রাজ্যের বিরোধী দলনেতাদের প্রয়োজন পড়েনি। আর পশ্চিমবঙ্গে যখন এই সমস্ত অত্যাচারিতদের মুখ হয়ে উঠছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, যখন রাজ্যপালের সঙ্গে আগে থেকেই তিনি অনুমতিপত্র নিয়ে রেখেছিলেন যে গতকাল তিনি রাজভবনে প্রবেশ করবেন বিকেল 5টা নাগাদ, তখন সবকিছু জানা সত্ত্বেও, রাজ্যপালের পারমিশন দেওয়া সত্ত্বেও 200 লোককে আলাদা আলাদা গাড়ি নিয়ে শুভেন্দু অধিকারী ঢুকতে পারেন। এই পারমিশন রাজ্যপাল দেওয়া সত্ত্বেও পুলিশ প্রশাসন আটকে দিল শুভেন্দু অধিকারীদের। যে পুলিশ প্রশাসনের আটকানোর কথা ছিল, এই যে 200 লোক নিয়ে শুভেন্দু অধিকারী যাচ্ছিলেন তাদের ওপর যেন হিংসা না হয়, পোস্ট পোল ভায়োলেন্সের অত্যাচারে অত্যাচারিত যেন তারা না হয়, যারা অত্যাচার করছে তাদেরকে আটকে দেওয়ার কথা ছিল রাজ্য পুলিশ প্রশাসনের। অথচ ভাগ্যের কি পরিহাস, পশ্চিমবঙ্গের মানুষের কি দুর্ভাগ্যের পরিহাস যে এই অত্যাচারিত মানুষগুলো যাতে ন্যায় পায় তার জন্য ব্যবস্থা করা শুভেন্দু অধিকারীকেই আটকে দিল রাজ্য পুলিশ। অর্থাৎ পরিষ্কারভাবে যদি দেখা যায় যে এই পোস্ট পোল ভায়োলেন্সটাকে কোনোভাবেই আটকানোর জন্য না সদিচ্ছা দেখালো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস, না সদিচ্ছা দেখালো রাজ্য প্রশাসন। আর আপনারা যারা তৃণমূল কংগ্রেসের সমর্থক বা যারা রাজ্য প্রশাসনকে মাথায় নিয়ে চলেন, যারা বলছেন যে রাজভবন চত্বরে 144 ধারা জারি থাকে, সেখানে এতগুলো লোক মিলে যাওয়া সম্ভব নয়, তাদের উত্তর হিসাবে প্রথমত আপনাদের বলতে চাইবো, পারমিশন দিয়েছে স্বয়ং রাজ্যপাল। রাজভবনের বাইরের রাস্তায় কতজন হাঁটতে পারবেন, রাজভবনের অন্দরে কেউ যেতে পারবেন কিনা, এর দায়িত্ব বা এর অনুমতি দিতে পারেন রাজ্যপাল। সেই অনুমতিপত্র থাকা সত্ত্বেও কিন্তু শুভেন্দু অধিকারীরা ঢুকতে পারেননি। এটা যদি প্রথম যুক্তি হয়। দ্বিতীয় যুক্তিটা নিশ্চিতভাবে আপনাদের মনে রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা, যে অভিষেক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের এই মুহূর্তে ছোটে নবাব। সেই অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন দিল্লিতে 100 দিনের কাজের টাকা আদায়ের জন্য আন্দোলন করছিলেন, তারপরেই হঠাৎ করে রাতারাতি তিনি সিদ্ধান্ত নিলেন পশ্চিমবঙ্গে ফিরে রাজভবনের সামনে তিনি ধর্নায় বসবেন, যতক্ষণ না রাজভবনের সঙ্গে তার, যতক্ষণ না রাজ্যপালের সঙ্গে তার কথা হয়ে রাজ্যপাল যতক্ষণ না প্রতিশ্রুতি দিচ্ছেন 100 দিনের টাকা আদায়ের জন্য,
ততক্ষণ তিনি ওই 144 ধারা জারি করা সত্ত্বেও মঞ্চ বেঁধে একেবারেই প্রচুর মানুষকে নিয়ে সেখানে ধর্ণা করলেন। সম্ভবত 4 থেকে 5 দিন, গত বছরের অক্টোবর মাস থেকে সেই ধর্ণা শুরু হয়েছিল। আসুন আপনাদের দেখায় একটি সংবাদপত্রের অংশ, সেটা কিছুটা পড়ে শোনায়। রাজ্যপাল অভিষেক বৈঠক সোমবার বিকেলেই, বোসের রাজভবনে প্রবেশের পরেই জানালেন তৃণমূল নেতৃত্ব। এই খবরটি আনন্দবাজার ডিজিটালে পাবলিশ হয়েছিল 8ই অক্টোবর 2023। কি লেখা হয়েছিল একটু পড়ে শোনায়। কেন্দ্রের থেকে বকেয়া আদায় নিয়ে সোমবারই রাজ্যপাল সিবি আনন্দ বোসের সঙ্গে সাক্ষাৎ হতে পারে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। রবিবার রাতে রাজ্যপাল বোস রাজভবনে ফেরার পরই এমন খবর মিলল শাসক দল তৃণমূল সূত্রে। রাজ্যের প্রতি কেন্দ্রীয় সরকারের বঞ্চনার অভিযোগ তুলে রাজভবনের সামনে ধর্ণা চালিয়ে যাচ্ছেন অভিষেক। রাজভবনের উত্তর ফটকের অনতিদূরে মঞ্চ বেঁধে ধর্ণা কর্মসূচি চলছে তার, যা চতুর্থ দিনে পড়েছে রবিবার। এই দিনই রাজভবনে ফিরলেন রাজ্যপাল বোস। তৃণমূল সূত্রের খবর, এরপরেই তার সঙ্গে যোগাযোগ করেন দলীয় নেতৃত্ব। অর্থাৎ বুঝতেই পারছেন, এই প্রতিবেদন প্রকাশ করা হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় 4 দিন ধরে যখন ধর্ণা কর্মসূচি কন্টিনিউয়াসলি চালাচ্ছিলেন 144 ধারা অমান্য করে রাজভবনের সামনে। পুলিশ প্রশাসন সেগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলেন এবং তাদেরকে সুরক্ষা দিচ্ছিলেন যেন অন্য কোনোভাবে ওই ধর্ণা কর্মসূচিতে ডিস্টারবেন্স না হতে পারে। সেই পুলিশই আবার চারিদিকে ব্যারিকেড করে রেখে দিলেন যেন শুভেন্দু অধিকারী অত্যাচারিত মানুষের কথা রাজ্যপালের কাছে তুলে ধরতে না পারেন। এবার আপনারা বলুন, তৃতীয়বার ক্ষমতায় আসার পর নরেন্দ্র মোদীর এই মুহূর্তে লক্ষ্য কি হওয়া উচিত? এক দেশ এক আইন। আগে পশ্চিমবঙ্গের আইন প্রতিষ্ঠা করুক, তারপরে এক দেশ এক আইন প্রতিষ্ঠা করার কথা ভাবা উচিত নরেন্দ্র মোদীর নেতৃত্বে নতুন সরকারের। তার কারণ, যে পশ্চিমবঙ্গে এক দলের জন্য একরকম আইন আর অন্য দলের জন্য অন্যরকম আইন, যে পশ্চিমবঙ্গে আইনের শাসন নেই বলে সেই 2021-এই কেন্দ্রীয় হিউম্যান রাইট কমিটি আগেই জানিয়ে দিয়ে গিয়েছিল, সেই দীর্ঘদিন ধরে চলা পশ্চিমবঙ্গের অরাজকতা থামাতে আগে পশ্চিমবঙ্গের আইন প্রতিষ্ঠা করুক, তারপরে গোটা দেশ জুড়ে এক দেশ এক আইনের কথা ভাববে নরেন্দ্র মোদীর সরকার। আসুন বিরোধী দলনেতার একটি বক্তব্য আপনাদের শোনাবো। তিনি বলছেন যে এমার্জেন্সিতেও এই ধরনের ঘটনা ঘটে না, বিধানসভার বিরোধী দলনেতাকে এইভাবে ব্যারিকেড করে আটকে দিচ্ছে রাজ্য পুলিশ, কেন না অত্যাচারিত মানুষদের কথা যেন রাজভবনের কাছে পৌঁছে দিতে না পারে। ভাবুন, যে পুলিশের কাছে এক্সপেকটেশন ছিল যে অত্যাচার যারা করছেন তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার, সেটা তো একদিকে করছেই না, তারা চোখ কান বন্ধ করে বসে রয়েছে। তার কারণ, তৃণমূল কংগ্রেসের কর্মীরা শুধুমাত্র মার খেলেই তখন পুলিশের বিবেকবোধ জাগ্রত হবে, আর বিরোধী দলের কর্মীরা বা তাদের পরিবার পরিজনরা ভোটে হেরে গেলে যে মার খাবে, এটাতে আর নতুন কথা কি রয়েছে। তাই পশ্চিমবঙ্গ পুলিশ যখন নির্বাক হয়ে বসে রয়েছে, শুভেন্দু অধিকারী যখন এই অত্যাচারিত মানুষগুলোর মুখ হয়ে ওঠে, তাদের যন্ত্রণা নিরাময়ের চেষ্টা করছেন, রাজভবনের সামনে সেই তথ্য তুলে ধরতে গিয়ে সেখানেও বাধা দিয়ে কার্যত আটকে দেওয়ার চেষ্টা করলেন আমাদের এই মহান পুলিশ প্রশাসন। বিরোধী দলনেতার একটি লম্বা বক্তব্য শোনাবো এবং তিনি বলছেন এমার্জেন্সির থেকেও করুণ পরিস্থিতি এই পশ্চিমবঙ্গে। শুনুন শুভেন্দু অধিকারীর বক্তব্য। ভিকটিমরা আছে, দেখুন হাত ভাঙা, দেখুন ভাইয়ের মাথা, রিসিভারটা দিতে বল, সামনে যা, অবস্থা বাংলায় দেখুন। আমরা হাজার হাজার ছবি এনেছি, দেখুন এই পশ্চিম বাংলায় নির্বাচনের পরে কেন্দ্রীয় বাহিনী থাকা সত্ত্বেও তাদেরকে রাজ্য পুলিশ ব্যবহার না করে হাজার হাজার বিজেপি কর্মী সমর্থকদের উপরে অত্যাচার করা হচ্ছে। আর সাংবিধানিক প্রধানের কাছে তার লিখিত অনুমোদন সত্য জ্ঞাপন দিতে দেওয়া হচ্ছে না, তথ্য দিতে দেওয়া হচ্ছে না। আমি আমার পক্ষ থেকে রাজ্যপালকে লিখিতভাবে মেইল করেছি। ভিকটিমদের পক্ষ থেকে মামনি দাস তিনি লিখিত কমপ্লেন করেছেন। আমরা উচ্চ আদালতের হস্তক্ষেপ চাইব এবং কলকাতা পুলিশের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা যাতে না হয় তার জন্য আমরা করব। এবং মমতা ব্যানার্জিকে বলে রাখি, একটা ডেপুটেশন ভিতরে দিয়ে আমাদের প্রতিবাদের আওয়াজ যতটা না সোচ্চার হতো, আপনার পুলিশ আপনার নির্দেশে
স্বাধীনতার পরে যা হয়নি প্রথমবার করলেন। আপনি শুনে রাখুন, আমরাও 2,35,00,000 মানুষের ভোট পেয়েছি। আমাদের সঙ্গেও 39% ভোটারের প্রত্যক্ষ সমর্থন রয়েছে। তাই আপনি পারেন না এইভাবে আপনার পুলিশকে ব্যবহার করতে। এই লড়াই আরো তীব্র হবে এবং ধন্যবাদ মমতা পুলিশকে। তারা আজকে আমাদেরকে এখানে আটকে দিয়ে, আমাদেরকে ঢুকতে না দিয়ে গোটা পশ্চিমবঙ্গের জনগণকে, যারা তৃণমূলকেও ভোট দিয়েছেন, তারাও মমতা ব্যানার্জির ফ্যাসিবাদী চরিত্র এবং তার যে প্রতিহিংসা পরায়ণ নিষ্ঠুর ভাবমূর্তি, সেটা জনগণ আজকে দেখতে পেল। আমরা পরবর্তী পদক্ষেপ যা করার করব। গভর্নরের কাছে আমরা একদম ঘটনা, লিখিতদের তালিকা, ছবি প্রত্যেকটা জায়গায় আমরা নিয়ে এসেছিলাম এবং নিশ্চিতভাবে আমরা পরবর্তীকালে, যেহেতু আমার জনস্বার্থের মামলা হাইকোর্ট গ্রহণ করেছেন, 18 তারিখে শুনানি করবেন মাননীয় প্রধান বিচারপতির বেঞ্চ, সেখানে আমরা যা করার করব। আর আজকে যেভাবে রাজভবনের লিখিত অনুমোদন সত্ত্বেও ডিটেইন করা হয়েছে, আমাদের আটকানো হয়েছে এবং কার্যত সাংবিধানিক প্রধানকে, তার অফিসকে, এলওপিকে আজকে চ্যালেঞ্জ করা হয়েছে। আমরাও এর চ্যালেঞ্জ সঠিক জায়গায় আগামীকালই করব। বিনীত গোয়েল প্রস্তুত থাকুন, আপনাকে আমি হুঁশিয়ারি দিয়ে যাচ্ছি। শুনলেন বন্ধুরা শুভেন্দু অধিকারীর বক্তব্য। একেবারে পারমিশন নিয়ে তিনি আগে থেকেই এসেছিলেন, রাজভবনের রাজ্যপালের সঙ্গে কথা বলবেন, রাজ্যপালও সম্মতি দিয়েছিলেন, কিন্তু হঠাৎ করে রাজভবনের পথ আটকে বসে থাকলো রাজ্য পুলিশ। যিনি দেখা করবেন তিনি রাজি, যার সঙ্গে দেখা করা হবে তিনিও রাজি, অথচ পথ আগলে বসে থাকলো রাজ্য পুলিশ। অসাধারণ চিত্র। তবে আমাদের রাজ্যপালও কিন্তু মারাত্মক কঠিন, তার পরিচয় তো আপনারা আগেও পেয়েছেন আর এবারও পেলেন। রাজ্যপাল নাকি মুখ্য সচিবের কাছে রিপোর্ট তলব করেছেন যে কেন দেখা করতে দেওয়া হলো না। আপনাদের আরো একটা সংবাদপত্রের শিরোনাম দেখাবো। এটা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন মঞ্চ বেঁধে টানা 4-5 দিন ধরে ধর্নায় বসেছিলেন, তখনও দেখুন এই একই পদক্ষেপ রাজ্যপাল নিয়েছিলেন। 144 ধারা উপেক্ষা করে তৃণমূলের ধর্না কিভাবে, নবান্নে চিঠি রাজভবনের। অর্থাৎ সেই সময়ও রাজ্যপাল নাকি জিজ্ঞাসা করেছিলেন মুখ্য সচিবের কাছ থেকে যে কেন 144 ধারা ভেঙে 4 দিন বা 5 দিন ধরে সেখানে ধর্না কর্মসূচি চালালো তৃণমূল কংগ্রেস। এরপরে কোনো অ্যাকশন শুনেছিলেন যে রাজ্যপাল কোনো পদক্ষেপ নিয়েছিলেন? ওই শুধুমাত্রই সাধারণ মানুষকে বোঝানোর জন্যই যে হ্যাঁ আমি একটা চিঠি পাঠিয়েছি, ব্যাস এই পর্যন্তই। এবারেও তিনি তাই করলেন, মুখ্য সচিবের কাছে জবাব তলব করলেন। জবাবে ব্ল্যাঙ্ক পেপার জমা দেওয়া হবে, নাকি জবাবে কোনো হিজিবিজি লিখে জমা দেওয়া হবে, নাকি জবাবে যা লেখা হবে তাতে সন্তুষ্ট না হলে রাজ্যপাল অন্য কোনো পদক্ষেপ নিতে পারবে? এর কোনো সংস্থান থাকবে না, এ কথা পশ্চিমবঙ্গবাসী হিসাবে আমরা সকলেই জেনে নিয়েছি। আচ্ছা ভাবুন তো, যে রাজ্যপাল নিজে অনুমতি দিয়েছিলেন শুভেন্দু অধিকারীকে এসে দেখা করার জন্য, এবং তিনি নাকি শুভেন্দু অধিকারী আসছেন না বলে বা তার দেরি হচ্ছে বলে যখন ফোন করে জানলেন যে বিরোধী দলনেতাকে নাকি আটকে দেওয়া হয়েছে রাজভবনের গেটের সামনে, তারপরে রাজ্যপাল বেরিয়ে এসে কোনো পদক্ষেপ করতে পারলেন না, কিংবা বেরিয়ে এসে ওই রাজভবনের গেটের বাইরেই শুভেন্দু অধিকারীর সঙ্গে মিট করার চেষ্টা করতে পারলেন না, বা পুলিশ প্রশাসনকে গেটের বাইরে বেরিয়ে এসে নির্দেশ দিতে পারলেন না যে রাজ্যের মানুষ অত্যন্ত দুর্গতির মধ্যে রয়েছে, এই সমস্ত মানুষ যাদের হাত ভেঙে গেছে, মাথা ফেটে গেছে, এই রকম 200 জন প্রতিনিধিকে নিয়ে যখন রাজভবনের বাইরে অপেক্ষা করছেন বিরোধী দলনেতা, যখন দেখা করাটা অত্যন্ত জরুরি, তখন রাজ্যপাল তো স্বতঃপ্রণোদিতভাবে এসে কিছুটা নিজেই মিট করতে পারতেন, কিংবা রাজ্য পুলিশ প্রশাসনকে বলতে পারতেন যে আমার নির্দেশ রয়েছে এই দরজা খুলে দেওয়ার, আপনারা দরজা খুলুন, আমি সাধারণ মানুষের অত্যাচারের কথা শুনতে চাই, তাদের ওপর যেন অত্যাচার না হয় তার জন্য যথাযথ ব্যবস্থা আমি করব, তাও আবার আপনাদের মধ্যে দিয়েই করব, আপনাদের মাধ্যমেই করব। রাজ্যপাল কিন্তু সেই একটা চিঠি লিখে বসে থাকলেন, এবং যে চিঠির উত্তর আসলো কি আসলো না, তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া যে হবে না সে কথা বোধহয় আমরা সকলেই আঁচ করতে পারি।
এই হচ্ছে পশ্চিমবঙ্গের অবস্থা। যাই হোক, কি বলবেন বন্ধুরা, পশ্চিমবঙ্গবাসীর এই ধরনের দুর্গতি সামনের দিনে আরো অনেক বাড়বে। তার কারণ 500 টাকা 1000 টাকায় ভুলে থাকা পশ্চিমবঙ্গবাসীকে যে দাম চুকাতে হবে, এ কথা নতুন করে আর মনে করে দেওয়ার কি রয়েছে। আমাদের দাম এইভাবে অনেক চুকাতে হবে, তার জন্য ধৈর্য ধরুন। এই অত্যাচার তো সবে শুরু। এই অত্যাচারের মাত্রা দিন দিন 500,000 টাকার লক্ষ্মীর ভান্ডার ভোট আসলেই দেখবেন 1,500 টাকা বা 2,000 টাকা হয়ে যাবে। এতেও যেমন অবাক হওয়ার কিছু নেই, তেমনি আবার ভোট মিটলেই পোস্টপোল ভায়োলেন্স কিংবা ভোটের সময় ভোটে কারচুপি করে জেতা, এ সমস্ত পশ্চিমবঙ্গে একেবারে নিয়ম হয়ে গিয়েছে। শুধুমাত্র এগুলোকে আইনি স্বীকৃতি দিলেই ব্যাস, পশ্চিমবঙ্গ অন্তত সারা জীবনের জন্য নিশ্চিন্ত। আপনাদের মতামত লিখে জানাবেন আজকের পর্বে। যে কোনো বিষয়ে গুরুত্বপূর্ণ মতামত আপনাদের একান্তই কাম্য।